এখানে হচ্ছে আমার নানা নানির কবর, যেহেতু তো এখন আব্বু হচ্ছে জিয়ারত করতেছে। যাক, 8টা বাজার আগে শুরু করছি। বিসমিল্লাহ। হ্যাঁ, এই সময় গেলে ভালো, এখনো ঢাকা শহরে মানুষ উঠে নাই। তারপরেই শুরু হয়ে যায়। কনকনে শীতের সকালে একেবারে ভোরবেলা উঠে ফজরের নামাজের পরপরই রেডি হয়ে আজকে বাসা থেকে বের হয়েছি। অলরেডি সূর্য উঠে গেছে। ঢাকা শহরের অর্ধেক মানুষই হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। এত ভোরবেলা ঢাকা শহরটা দেখতে এত সুন্দর লাগে। দেখা যায় দিনের বেলা যানজটের কারণে ঢাকার আসল সৌন্দর্যটা কিন্তু বোঝাই যায় না। এই যে বাংলা একাডেমি, কার্জন হলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, মনে হচ্ছিল এই জায়গাগুলো এত সুন্দর। আর একটু পরেই দিনের ব্যস্ততা শুরু হয়ে যাবে, সবাই কাজের জন্য বাইরে বেরিয়ে পড়বে। তখন কিন্তু এত সুন্দর করে আর ঢাকার সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। তো এত সকালে এত কষ্ট করে তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হওয়ার পিছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই যে ঢাকা শহরের যানজট শুরু হওয়ার আগেই ঢাকা ছেড়ে চলে যেতে হবে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার দেশের বাড়ি বরিশালে, সাথে আছে আম্মু আব্বু আর আমার খালা। তো বহু বছর পর আজকে দেশের বাড়ি যাচ্ছি পদ্মা সেতু দিয়ে। অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। খুব শৃঙ্খলাভাবেই দেখলাম টোল প্লাজায় সব গাড়িগুলো দাঁড়িয়ে এক এক করে টোল দিয়ে ব্রিজ পার হচ্ছে। পদ্মা সেতুতে এবারে অবশ্য আমার দ্বিতীয়বারের মতো আসা, এর আগেও একবার এসেছিলাম। ঢাকার বাইরে আসলে না বাতাসের পরিবর্তনটা এত সুন্দর বোঝা যায়, মনে হয় সব কিছু কেমন যেন হালকা আর স্নিগ্ধ হয়ে গেছে। আর ভোরবেলা সব দিকের পরিবেশটা একেবারে অন্যরকম। আজকে কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে, যদিও বাইরে হালকা হালকা একটু ঠান্ডা আছে। তো একসাথে সবাই মিলে যাচ্ছি, খুব উপভোগ করছিলাম আজকের জার্নিটা। ছোটবেলায় একবার ঈদে দেশে গিয়েছিলাম, মনে আছে এত কষ্ট হয়েছিল, প্রায় 16-17 ঘন্টা লেগেছিল ফেরি পার হতে এই নদী দিয়ে। আর এখন সেই নদীর উপর দিয়ে মাত্র কয়েক মিনিটে এপার থেকে ওপার চলে যাওয়া যায়। আমার মনে হয় দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পদ্মা সেতুটা বিশাল একটা আশীর্বাদের মতো। তো নদী পার হওয়ার পরপরই বিক্রমপুরের দিকে আসতে এই সুন্দর মসজিদটা দেখে মনে হচ্ছিল একটু যদি দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে দেখে যেতে পারতাম। তো আমাদের বেশ তাড়াহুড়া, কারণ আজকে শুক্রবার, জুম্মার দিন। আব্বুর প্ল্যান হচ্ছে দেশে গিয়েই হচ্ছে আমরা নামাজটা পড়ব দুপুরের। যেতে যেতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়লো, এই যে বাড়িগুলো এগুলো নাকি যাযাবরদের। ওরা যেখানে কাজের জন্য প্রয়োজন সেখানে গিয়ে কিছুদিনের জন্য ঘরবাড়ি বেঁধে থাকা শুরু করে দেয়। সেই সকালে বের হয়েছি, সকালে তো আর নাস্তা করে আসা হয়নি। তো আমাদের এখন যাত্রা বিরতি ছিল হচ্ছে এই বরিশাল গেট রেস্টুরেন্টে। আমাদের ড্রাইভার ছিল রিয়াজ ভাই, উনি বলছিল এই রেস্টুরেন্টটা নাকি নতুনই করা হয়েছে, ভাঙ্গাতে পড়েছে এটা। তো এখানকার খাবার দাবার নাকি এই রুটের মধ্যে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে সব থেকে ভালো। তো ঢুকে দেখলাম পরিবেশটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটু পরপর এসেই জিজ্ঞেস করছিল সব কিছু ঠিকঠাক আছে নাকি, খাবারের মান কেমন। নাম হচ্ছে চিকেন স্যুপ, এখানে ডাল, সবজি, ডিম, তেল ছাড়া পরোটা। পরোটাটা দেখে খুবই ভালো লাগতেছে। তো এই যে আম্মু, তারপরে হচ্ছে আমার খালা, আব্বু, আর ওইখানে হচ্ছে রিয়াজ ভাই। তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করতেছি। খুব কিন্তু বেশিক্ষণ লাগেনি, বাসা থেকে বের হচ্ছি 8টায়, এখন 10টার মতো বাজে। 2 ঘন্টার মধ্যে এসে পৌঁছে গেলাম। এটা ছিল ওনাদের চিকেন স্যুপ, এত মজা লাগলো। এর আগে ঢাকায় যতগুলো খেয়েছি তার মধ্যে এটা মনে হচ্ছে বেস্ট, কারণ খুবই লাইট, মশলাটা হচ্ছে অত একটা গলায় লাগে না, এবং সকালের জন্য আমার মনে হয় পারফেক্ট। রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুবই মানে আমাদের অ্যাট্রাক্ট করলো। হাইওয়েতে এরকম একটা ভালো রেস্টুরেন্ট ফাইনালি এই দিকে বানানো হয়েছে দেখে আমার খুব ভালো লাগতেছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। পরোটাটাও খুব ভালো ছিল। খুবই পুদিনা মজা। দেয়া, হ্যাঁ, পুদিনা দাও, গ্রিন টি। হ্যাঁ, হ্যাঁ, আদা আর পুদিনা দেয়া, হ্যাঁ, আদা পুদিনা। ভালোই হবে মনে হয়। খেয়ে দেখো। ভালো আম্মু। কফি নিলাম একটা, কফিটাও খুব মজা লাগতেছে, একদম দেশি স্টাইল কফি। আম্মু আব্বু তো চা খেলো, আমি আর রিয়াজ ভাই নিয়েছিলাম এই কফিটা, একদম বাংলা স্টাইলের খুব মজার একটা কফি ছিল। আর যে দৃশ্যটা দেখতে আমার খুবই কষ্ট লাগে সেটা হচ্ছে প্রত্যেক বেলা খাওয়ার পর আম্মু আব্বু এরকম একটা ওষুধের দোকান খুলে বসে। তো সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, নেক হাত পায়।
চা নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এখন হয়তো 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগবে না পৌঁছাতে। ছোটবেলা থেকেই অনেক আত্মীয় স্বজনের কাছে যারা বরিশাল থেকে আসে গৌর নদীর মিষ্টি দই এগুলোর অনেক প্রশংসা শুনেছি। তো গৌর নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম এই মিষ্টির দোকানটা দেখে না থেমে আর পারলাম না। আব্বু অবশ্য আমার উপর খুব রাগ করেছে, আব্বু তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে চায়। এই যে একটু পর পর আমি পথে নামতে চাই, এটা ওটা দেখতে চাই, এগুলো আব্বু একদম পছন্দ করে না। বাট তারপরও এখন এসেছি, আবার কবে আসবো তা তো আর জানি না। তো এই মিষ্টির দোকানটায় নেমে দেখলাম একদম গরম গরম রসগোল্লা নামানো হয়েছে কিচেন থেকে। আর এই যে প্যারা মিষ্টিটা, এটা আমার খুবই পছন্দ। আজকে জীবনে প্রথম দেখলাম তারা কিভাবে বানায়। এরকম গ্রামের মিষ্টির দোকানে এসে ওদের কিচেনে ঢুকে দেখা কি করে মিষ্টি বানাচ্ছে, গরম গরম রসগোল্লা ট্রাই করা, এরকম কিন্তু সচরাচর ভাগ্যে জোটে না। তো যেহেতু মাত্রই তারা রসগোল্লাগুলো নামালো কিচেন থেকে, আমরা সবাই চিন্তা করলাম একটা একটা ট্রাই করে দেখি কেমন। মিষ্টির দোকানের ভাইয়ারাই সাজেস্ট করলো এই রসমালাইটা একদম গরম, ধোয়া উঠছিল, বললো এখান থেকেও একটু ট্রাই করে দেখেন। তো এরকম সুযোগ তো সবসময় হয় না, এজন্য আমরা রসমালাই নিয়েছি, রসগোল্লা নিয়েছি, আর গৌর নদীর দই নাকি অনেক বিখ্যাত, দইও নিয়েছিলাম বাসার জন্য। এটা আর দোকানে বসে ট্রাই করিনি। তো এটা ছিল সাহা মিষ্টি ভান্ডার, গৌর নদীর দিকে পড়ে। মজা, এটা তো সফট, এখন মাত্রই বানাচ্ছে, খুবই মজা। এটা দিয়ে একটু টেস্ট করতে তুমি খাও। অনেকেই হয়তো মনে করতে পারেন যে এরকম একটা আনহাইজেনিক দোকানে বসে খাওয়া শুরু করে দিলাম। আসলে আমি মানুষটাই এরকম, জীবন যেখানে যেমন আমি ওইভাবেই উপভোগ করতে পছন্দ করি। এমনিতেই শীতকাল, তার উপর আজকে ছিল শুক্রবার। তো যেতে যেতে আমরা অনেকগুলো বরযাত্রী, বিয়ের জন্য সাজানো গাড়ি, এরকম অনেক কিছু দেখতে দেখতে গেলাম। আর অলরেডি পৌঁছে কিন্তু গেছি। এটা হচ্ছে আমার আম্মুর দাদা বাড়ি। এবং মজার বিষয় হচ্ছে এখানে এসেও দেখি বরযাত্রীর জন্য বিশাল একটা বাস রেডি হচ্ছে। এদিকে আবার বরের জন্য খুব সুন্দর করে ফুল টুল দিয়ে একটা গাড়ি সাজানো হয়েছে। তো বহু বছর পর আমি আসলাম এই কলাডামায় আম্মুর দাদা বাড়িতে। তো চলেন আপনাদেরকেও ঘুরে দেখাই আম্মুর দাদা বাড়িটা হচ্ছে আমার আম্মুর দাদা বাড়ি। এটাকে কাচারি ঘর বলা হয়, মানে মেইনলি গেস্ট টেস্ট আসলে এখানেই বসে, আর ভিতরে বাড়ি। আর এইখানে হচ্ছে আমার নানা নানুর কবর, ওনারা আছেন এখানে। এটা পারিবারিক কবরস্থান আমাদের এই। আর সাথে মসজিদ, মানে পেছনের এটাই হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে পারিবারিক কবরস্থান তাদের। তো এখানে বরযাত্রী রেডি হচ্ছে। তো একটা বোনাস পেয়ে গেলাম এসে দেখতে, গ্রামের বিয়ে। এইখানে হচ্ছে আমার নানা নানির কবর যেহেতু, তো এখন আব্বু জিয়ারত করতেছে। এই হচ্ছে আমাদের নানা বাড়ির পুকুর আর কি। যাই ভিতরে, যাই বাড়ির ভিতরে দেখাই। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের জন্য, রাতে আসলে আরেকটু ভালো হতো। তো দেখি কতক্ষণ থাকি আর কি। এই যে বিয়ে বাড়ির জন্য সাজানো হয়েছে, এখানে হলুদের জন্য স্টেজ সাজানো হয়েছে। গতকালকে রাতে নাকি হলুদ ছিল, তো এখন ওরা আর কি বউ আনতে গেল। তো খুবই সুন্দর, মানে গ্রামের বিয়ের পরিবেশ। আর আজকে হচ্ছে জুম্মার দিন, এই জন্য এখন এই মসজিদে আর কি খুতবা শুরু হয়ে যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে দেখে, অনেক দিন পর একটা গ্রামের বিয়ের পরিবেশ দেখলাম। আর এই পুরোটাই হচ্ছে আমার নানার বাড়ি, মানে আম্মুর দাদা বাড়ি আর কি, ওখানে আসছি। এগুলি কি আপনাদের পুকুরের মাছ? এটা পুকুরের মাছ। ও মাশাআল্লাহ, আবার রোস্টও করছেন। আহা, রোস্ট। এটা একটু গুঁড়া মাছ। ও তুমি এখানে কি করো বেবি? এইটা ভাজি, হ্যাঁ। এটা খাসির গোশ, হ্যাঁ ওইটা গরুর গোশ আমি দেখাচ্ছি। আমি এটা গরুর গোশ। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে লাউ করছেন, লাউ শাক, লাউ লাউ। শাক। হ্যাঁ। কি তুমি খাবা? হ্যাঁ বেবি, আম্মু দেখলে তো ভয়। না, এই যে কামড়টা মরতে হয় না। না, আম্মু কামড়ের ভয় পায় না, আম্মুর এমনি বিড়াল ভীতি। যদিও বা অনেক দিন পর পর দেখা হয়, তারপরও এখানে আমার যে মামিরা থাকে তাদের কিন্তু আন্তরিকতা, আদরের কোনো কমতি ছিল না আমাদের জন্য। অনেক যত্ন করে মজার মজার লাঞ্চ রেডি করেছে।
এবার দেশে এসে বরিশালে যে কয়টা দিন ছিলাম সারা জীবন মনে রাখার মতো কিছু সময় কাটিয়েছি। এবারকার ট্রিপের আমার বেস্ট সময় ছিল এইবার বরিশালে এসে। তো নেক্সট কয়েকটা ভিডিওতে আমি বরিশালে থেকে কি কি করলাম, কোথায় কোথায় গিয়েছি, এই যে মজার মজার কি কি খাবার খেয়েছি সব কিছু একটু একটু করে শেয়ার করব। সবাই কানেক্টেড থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।